হ্যালো অ্যান্ড গুড ইভিনিং। নমস্কার, আমি ইলমাস সৈয়দ অ্যান্ড ইউর ওয়াচিং দ্য বিগ স্টোরি। আজ 2026-এর 15ই মার্চ, দ্য আইডস অফ মার্চ যদি শেক্সপিয়ারের কথায় বলতে হয়। গত 16 দিন ধরে এই পৃথিবী এক এমন যুদ্ধের সাক্ষী থাকছে যা হয়তো আমার বা আপনার কিংবা আমরা সবাই মিলে গত এক শতাব্দীতে দেখিনি। তেহরানের আকাশে বিষাক্ত কালো বৃষ্টির দাপট আর ইসরায়েলের রাস্তায় জ্বলন্ত গাড়ির স্তূপ। কিন্তু সবচেয়ে বড় প্রশ্নটা কি জানেন? পর্দার আড়ালে আসলে ঠিক কি হচ্ছে? ইরান কি সত্যি শেষ হয়ে গেল যেমন ওয়েস্টার্ন মিডিয়া বলছে, নাকি এটা কোনো ঝড় এবং সেই ঝড়ের আগের স্তব্ধতাটাই আমরা ঠিক মেপে উঠতে পারছি না? আজকের এই 22 মিনিটের স্পেশাল এপিসোডে আমরা দেখাবো সেই সত্যিটা যা হয়তো আপনার স্ক্রিনে কিংবা আপনার নিউজ ফিডে এতদিন আসেনি, আর এসে থাকলেও আসল গ্রাউন্ড রিয়ালিটি তার থেকে অনেক ভয়ঙ্কর। রক্তক্ষয়ী এই মহাযুদ্ধের প্রতিটা মোড় আমরা ঠিকঠাক বুঝতে পারছি কি? হয়তো না। হয়তো কোথাও মনে হচ্ছে যে পুরনো ওয়ার্ল্ড অর্ডারের যারা একদম শীর্ষস্থানে ছিলেন, আমেরিকা অ্যান্ড দি আদার কান্ট্রিজ, দে আর উইনিং। বাট আর দে রিয়েলি উইনিং? ভাবুন তো, একটা দেশ যার সর্বোচ্চ নেতা বা সুপ্রিম লিডারকে খতম করা হয়েছে তার নিজের ডেরাতে। আয়াতুল্লাহ খোমেনি আজ আর নেই, কিন্তু তাতে কি যুদ্ধ থেমেছে? মোটেই না। আমেরিকা ভেবেছিল এই যুদ্ধ থামবে আয়াতুল্লাহ খোমেনিকে খতম করতে পারলে। আয়াতুল্লাহ খোমেনি ইজ ডেড, বাট দ্য ওয়ার গোজ অন। $20 বিলিয়ন পেচেকের পরেও এই যুদ্ধ চলছে। বরং এটা বলা ভালো, ইরানের রেভলিউশনারি গার্ড বা আইআরজিসি আজ সরাসরি হুমকি দিয়েছে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুকে। তাদের কথা খুব পরিষ্কার, যদি নেতানিয়াহু বেঁচে থাকে তবে ইরান তাকে খুঁজে বের করবে এবং ফুল ফোর্সে খতম করবে। এটা আইআরজিসির হুমকি। লেডিজ এন্ড জেন্টলম্যান, আরও একবার, এই প্রথমবার কোনো দেশ আরেকটি দেশের রাষ্ট্রপ্রধানকে সরাসরি হুমকি দিলেন এই বলে, যদি নেতানিয়াহু বেঁচে থাকে তাহলে ইরান নেতানিয়াহুকে খুঁজে বার করবে এবং ফুল ফোর্সে খতম করবে। কিন্তু প্রশ্ন হলো, নেতানিয়াহু কি আদৌ বেঁচে আছেন, নাকি ভাইরাল হওয়া সেই 6 আঙুলের ভিডিওর পেছনে কোনো অন্য রহস্য লুকিয়ে আছে? ইসরায়েল বলছে তারা নিরাপদ, কিন্তু ইরানের প্রক্সি গ্রুপগুলো মধ্যপ্রাচ্যের একের পর এক দেশে হামলা চালাচ্ছে। বাহরিন, কাতার, কুয়েত, কেউ বাদ নেই। এমনকি ভারতের এক্সপোর্ট মার্কেটেও তার আঁচ এসে পড়েছে। লোহিত সাগর আজ রক্তলাল। ভারতীয় ছাত্ররা তেহরান থেকে হাতে প্রাণ নিয়ে ফিরছে। আজকের এই দীর্ঘ আলোচনায় আমরা ম্যাপ ধরে ধরে দেখাবো ঠিক কিভাবে এই যুদ্ধ ভারতকে প্রভাবিত করছে এবং কেন এই লড়াইয়ে ভারতের অবস্থান অত্যন্ত গুরুত্বপূর্ণ। কোথাও যাবেন না, কারণ আগামী 22 মিনিট পাল্টে দিতে পারে আপনার দৃষ্টিভঙ্গি, আপনার এই যুদ্ধ দেখার দৃষ্টিভঙ্গি। এই যুদ্ধের শুরুটা হয়েছিল 28শে ফেব্রুয়ারি। অপারেশন রোর অফ দ্য লায়ন বা সিংহের গর্জন ইসরায়েল নাম দিয়েছিল। ইসরায়েল আর আমেরিকা মিলে এমন এক সার্জিক্যাল স্ট্রাইক চালিয়েছিল যে খোদ খোমেনির অফিস পর্যন্ত কেঁপে উঠল। আর আজ ইরান বলছে তারা ড্রোন ব্যবহার করে পাল্টা হামলা করছে। কিন্তু ডোনাল্ড ট্রাম্প কি বলছেন? তিনি বলছেন এটা স্রেফ শুরু। ট্রাম্প চাইছেন ইরানের শাসন ব্যবস্থা অর্থাৎ রেজিম চেঞ্জ হোক। কিন্তু এই আগুনের খেলায় সাধারণ মানুষ কি করবে বলুন তো? কেন মধ্যপ্রাচ্যের আকাশ আজ বন্ধ হয়ে যাচ্ছে? কেন এয়ার ইন্ডিয়ার ফ্লাইটগুলো বাতিল করতে হচ্ছে? আজকের আসল গল্প কিংবা আজকের রিয়েল স্টোরি শুরু হচ্ছে ঠিক এখান থেকে। একটু পিছনে ফেরে দেখি। 28শে ফেব্রুয়ারি 2026 ইসরায়েলি এয়ারফোর্স আর আমেরিকার জয়েন্ট অপারেশন শুরু হয়। নেতানিয়াহু একে বলেছিলেন অপারেশন রোরিং লায়ন। লক্ষ্য খুব পরিষ্কার ছিল, ইরানের নিউক্লিয়ার ক্ষমতা চিরতরে ধ্বংস করা। কিন্তু ঘটনাটা তার চেয়েও বড় আকার নিল। তেহরানের মিনাবে একটা গার্লস স্কুলে হামলা হলো, যাতে কয়েকশো প্রাণ শেষ হয়ে গেল। 168 জন পড়ুয়া শেষ। গোটা বিশ্ব স্তম্ভিত হয়ে দেখল, রাষ্ট্রপুঞ্জ নিন্দা করল, কিন্তু ইসরায়েল থামেনি। নেতানিয়াহু তার ভাষণে স্পষ্ট বলেছিলেন, যিনি সাহস দেখান তিনি জেতেন। হু ডেজ উইন্স। খুব পুরনো প্রবাদ। তার লক্ষ্য ছিল আয়াতুল্লাহ খামেনি। তবে প্রথম দফার স্ট্রাইকে খামেনিকে খতমও করা হয়েছিল। ইরানের মতো একটা দেশে এটা ছিল এক অকল্পনীয় শখ।
অ্যান আনপ্রেসিডেন্টেড শক। কিন্তু ইরান দমবার পাত্র না। তারা সঙ্গে সঙ্গে ড্রোন আর মিসাইল নিয়ে ঝাঁপিয়ে পড়লো ইসরায়েল আর আমেরিকার বেসগুলোর উপর। আমাদের কাছে কিংবা আমাদের প্রশ্ন, এই লড়াই কি শুধু দুটি দেশের, নাকি এটা একটা নতুন ওয়ার্ল্ড অর্ডার তৈরি করার চেষ্টা, একটা বিশ্ব অর্থনীতির বাজারে একটা নতুন আধিপত্য তৈরি করার চেষ্টা? যুদ্ধের ময়দানে শুধু মিসাইল ওড়ে না, প্রচুর গুজব ওড়ে। গত কয়েকদিন ধরে ইন্টারনেটে একটা ভিডিও নিয়ে তোলপাড়। যুদ্ধের 16তম দিনে পরিস্থিতি আরও জটিল। আপনারা হয়তো সোশ্যাল মিডিয়ায় দেখেছেন, নেতানিয়াহুর একটা ভিডিও নিয়ে তোলপাড় চলছে। 13ই মার্চের ভিডিওতে দেখা যাচ্ছে তার ডান হাতে 6টা আঙুল। অনেকে বলছেন এটা এআই দিয়ে বানানো ফেক ভিডিও, নেতানিয়াহু হয়তো মারা গিয়েছেন তাই ফেক ভিডিও চালানো হচ্ছে। যদিও ইলন মাস্কের এআই চ্যাটবট গ্রক বলছে এটা স্রেফ একটা অপটিক্যাল ইলিউশন, কিন্তু তাও জল্পনা থামেনি। নেতানিয়াহুর ছেলে ইয়ার নেতানিয়াহু গত কদিন ধরে সোশ্যাল মিডিয়ায় গায়েব। কোনো পোস্ট নেই, কোনো বার্তা নেই। কেন? হঠাৎ করে ইয়ার নেতানিয়াহু এত গোপনীয়তা নিলেন কেন? অন্যদিকে ইরানের অবস্থা দেখুন। আমেরিকার স্ট্রাইকের পর সেখান থেকে কালো বৃষ্টি ঝরছে। তেলের ডিপোগুলো ধ্বংস হওয়ার ফলে আকাশে যে বিষাক্ত মেঘ তৈরি হয়েছিল তা এখন বৃষ্টির আকারে মাটিতে নামছে, আর বৃষ্টির সাথে নেমে আসছে বিষাক্ত রাসায়নিক। তেহরানের মানুষ অভিযোগ করেছেন যে এই কালো জল গায়ে লাগলে চোখ জ্বলছে আর শ্বাস নিতে কষ্ট হচ্ছে। পরিবেশবিদরা সতর্ক করেছেন যে এই কালো বৃষ্টি দীর্ঘমেয়াদী স্বাস্থ্য ঝুঁকি তৈরি করতে পারে। যুদ্ধের 16তম দিনে এসে মধ্যপ্রাচ্যে স্রেফ আগুনের গোলার মধ্যে সীমাবদ্ধ নেই আর। এক পরিবেশগত বিপর্যয়ের মুখে এই মুহূর্তে গালফ কিংবা গোটা মধ্যপ্রাচ্য দাঁড়িয়ে রয়েছে। এবার আসি ভারতের কথায়। ভারত এই যুদ্ধ থেকে দূরে থাকতে পারছে না কেন? কারণ আমাদের হাজার হাজার ছাত্র সেখানে পড়াশোনা করে ইরানে। আজ সকালেই দিল্লি এয়ারপোর্টের টার্মিনাল 3-তে একদল ছাত্র ফিরল তেহরান থেকে। তাদের চোখে মুখে যে আতঙ্ক আমি দেখেছি কিংবা আমরা নিউজ রুমে বসে দেখেছি, তা আমি এখানে বসে বর্ণনা করতে পারবো না। কিন্তু শুধু সেই ছাত্ররাই নয়, ভারতীয় ব্যবসায়ী যারা ওখানে রয়েছে তারাও রীতিমতো আতঙ্কিত। লোহিত সাগর কিংবা হরমুজ প্রণালীর মতো যে জায়গাগুলো রয়েছে, এই রাস্তাগুলো এখন মরণ হয়। ভারতীয় এক্সপোর্টাররা এখন কেপ অফ গুড হোপ ঘুরে জাহাজ পাঠাচ্ছেন। এর মানে কি? মানে হলো আরও 10-15 দিন বেশি দেরি আর দ্বিগুণ তেলের খরচ। চামড়া বা পোশাক শিল্পের মতো ক্ষেত্রগুলোতে অর্ডার আসা বন্ধ হয়ে গেছে। আপনার পকেটে কি এবার টান পড়তে চলেছে? এই প্রশ্ন বারবার কয়েকদিন ধরে করছি আমরা। হয়তো পড়বে, কারণ তেলের দাম যদি এভাবে বাড়তে থাকে তবে ভারতের বাজারে জিনিসের দাম কোথায় গিয়ে ঠেকবে কল্পনা করুন তো। ট্রাম্প চাইছেন হরমুজ প্রণালী খোলা রাখতে, কিন্তু ইরান বলছে তারা সেখানে অবরোধ করবেই। এই যুদ্ধ আমাদের থেকে হাজার হাজার মাইল দূরে হতে পারে, কিন্তু এর আঁচ লাগছে সরাসরি আমাদের ঘরে। গত রবিবারই দিল্লির আইজিআই এয়ারপোর্টে কিংবা ইন্দিরা গান্ধী ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে টার্মিনাল 3-তে এসে পৌঁছলেন একদল ভারতীয় ছাত্র, যাদের ইরান থেকে এয়ারলিফট করে আনা হয়েছে। বিশ্বাস করুন, ঠিক যেমনটা বলছিলাম, তাদের চোখে মুখে যে আতঙ্ক আমরা দেখেছি তা বলে দিচ্ছে ওখানকার পরিস্থিতি ঠিক কতটা ভয়াবহ। আর শুধু তারা নয়, আমাদের অর্থনীতিও এই মুহূর্তে একটা বড় বিপদের সামনে বসে রয়েছে। ভারতীয় এক্সপোর্টাররা এখন চরম দুশ্চিন্তায়। জাহাজগুলোকে এখন আফ্রিকা ঘুরে আসতে হচ্ছে, এবং এই আফ্রিকা ঘুরে আসার জন্যই দাম বাড়ছে। আফ্রিকার কেপ অফ গুড হোপ, যেমন বললাম, সেখান থেকে আসছে। এর মানে কি জানেন? বাড়তি 3500 নটিক্যাল মাইল পথ অতিক্রম করতে হয় ডেলিভারিতে, আর তার জন্য 10 থেকে 15 দিন দেরি হচ্ছে। জ্বালানি আর বিমার খরচ আকাশ ছোঁয়া হয়ে যাচ্ছে। বিশেষ করে আমাদের পোশাক আর চামড়া শিল্পের ওপর মারাত্মক প্রভাব পড়েছে। মধ্যপ্রাচ্যে ভারতের প্রায় 11.8% পোশাক রপ্তানি হয়, যা এখন সম্পূর্ণ ঝুঁকের মুখে। দুবাই বা আবুধাবির মতো ট্রানজিট পয়েন্টগুলোতে ফ্লাইট বাতিল হওয়ার ফলে সাধারণ মানুষ তারা রীতিমতো কমিউনিকেশন এরারে পড়েছে, তাদের যাতায়াত দুষ্কর হয়ে পড়ছে। ডোনাল্ড ট্রাম্প এখন হোয়াইট হাউসে বসে বলছেন পরে কি করবে। তার কথায় বিবি মানে নেতানিয়াহু
এটা একদম ডোনাল্ড ট্রাম্পের কথা বলছি, কোট অ্যান্ড কোট। তিনি বলছেন বিবি অর্থাৎ নেতানিয়াহু আমাদের যে করেই হোক ইরানকে নিউক্লিয়ার অস্ত্র পাওয়া থেকে আটকাতে হবে। ট্রাম্প চাইছেন মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশগুলোকে এই যুদ্ধে টানতে। তিনি ডাক দিয়েছেন যাতে ব্রিটেন, ফ্রান্স, জাপান আর দক্ষিণ কোরিয়া তাদের যুদ্ধ জাহাজ পাঠায় হরমুজ প্রণালীতে। কিন্তু ইরান পাল্টা দিচ্ছে। তারা এখন সংযুক্ত আরব আমিরশাহী বা ইউএইকেও টার্গেট করছে। তেহরানের দাবি আমেরিকা তাদের ড্রোন লঞ্চ করার জন্য দুবাইয়ের খুব কাছের এলাকা ব্যবহার করছে। যদিও আমিরশাহী এই দাবি অস্বীকার করেছে। দুবাই কি তবে পরবর্তী কুরুক্ষেত্র হতে চলেছে? পরবর্তী ওয়ারফিল্ড কি দুবাই? যেখানে কোটি কোটি ভারতীয় কাজ করেন, সেই দুবাই বা আবুধাবি কি এবার মিসাইল হামলার মুখে পড়বে? ইরানের রেভলিউশনারি গার্ড বা আইআরজিসি তারা বর্তমানে টোনটা লক্ষ্য করছে, বুঝতে পেরেছে? আইআরজিসি বর্তমানে যে স্বরে কথা বলছে, যে সুরে কথা বলছে, সেই টোনটা একবার লক্ষ্য করুন। তারা নেথানহাইউকে বলছে চাইল্ড কিলার ক্রিমিনাল বা শিশু হত্যাকারী অপরাধী। তারা বলছে যদি ওই শয়তানটা বেঁচে থাকে তবে আমরা তাকে নরক পর্যন্ত ধাওয়া করব। কোট আনকোট বললাম, আইআরজিসির কোট। এটা স্রেফ যুদ্ধের হুঙ্কার নয়, এটা ব্যক্তিগত প্রতিহিংসা। আয়াতুল্লাহ খামেনেই মারা যাওয়ার আগে বলেছিলেন নেতানিয়াহুর জন্য স্রেফ গ্রেফতারি পরোয়ানা যথেষ্ট নয়, ওর মৃত্যুদণ্ড হওয়া উচিত। আজ সেই খামেনি নেই, কিন্তু তার আদর্শে চলা আইআরজিসি এখন আত্মঘাতী মুডে। তারা বলছে 30 হেভি ব্যালিস্টিক মিসাইল ছুঁড়েছে তারা ইসরায়েলের দিকে, যার প্রতিটার ওজন 1 থেকে 2 টন। ইসরায়েলের যে আয়রন ডোম ছিল, সেই আয়রন ডোম কি পারবে এই দানবীয় মিসাইলগুলোকে আটকাতে? নাকি তেল আবিবের আকাশে এই মুহূর্তে ধোঁয়া দেখা যাবে আর তেল আবিব ধ্বংসস্তূপে পরিণত হবে? সামরিক শক্তির নিরিখেও ইরান কিন্তু পিছিয়ে নেই। আইআরজিসির এয়ারস্পেস কমান্ডার সৈয়দ মজিদ মুসাভি দাবি করেছেন যে তারা ইসরায়েলের দিকে 30টি ভারী ব্যালিস্টিক মিসাইল ছুঁড়েছে। ভাবলে অবাক হবেন, এই প্রতিটি মিসাইলের ওয়ারহেড বা মারণাস্ত্রর ওজন ছিল 1 থেকে 2 টন। তাদের দাবি এই হামলার ফলে ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা কিংবা এয়ার ডিফেন্সের বড় অংশ ধ্বংস করে দিয়েছে তারা। হেজবোল্লার সাথে মিলে তারা একযোগে ড্রোন আর মিসাইল দিয়ে হামলা চালাচ্ছে, যার মূল লক্ষ্য হলো ইসরায়েলের ভিত নড়িয়ে দেওয়া। কিন্তু বন্ধুরা, আসল রহস্যটা তো এখনো বাকি। নেতানিয়াহুর অফিস বারবার বলছেন তিনি নিরাপদ, অথচ আজ 3 দিন হয়ে গেল কোনো লাইভ ভিডিও নেই, কোনো পাবলিক অ্যাপিয়ারেন্স নেই। মার্কিন ভাষ্যকার ক্যান্ডিস ওয়েন্স টুইট করেছেন, ওয়্যার ইজ বিবি? বিবি হচ্ছে নেতানিয়াহুর নাম। হোয়াইট হাউসের অন্দরে নাকি চরম আতঙ্ক। যদি নেতানিয়াহু সত্যি কোনো ইরানি হামলায় আহত হন কিংবা গোপন কোথাও লুকিয়ে থাকেন, তবে কি ইসরায়েল পরমাণু বোমা ছুঁড়তে দ্বিধা করবে? এই 16 দিনের যুদ্ধ কি তবে পরমাণু মহাযুদ্ধের দিকে মোড় নিচ্ছে? আমরা কি ধ্বংসের একদম কিনারায় দাঁড়িয়ে আছি? এই আতঙ্ক শুধু ইসরায়েল বা ইরানে সীমাবদ্ধ নেই। কুয়েত, বাহরিন, সৌদি আরব সবাই হাই অ্যালার্টে। সৌদি আরব গত 24 ঘন্টায় 10টা ড্রোন ইন্টারসেপ্ট করেছে তাদের রাজধানী রিয়াদের ওপর। সবচেয়ে করুণ দশা লেবাননের। লেবাননে হেজবোল্লাহ আর ইসরায়েলের সরাসরি সংঘাত চলছে। 800-র বেশি মানুষ সেখানে মারা গেছে, গৃহহীন 8.5 লাখ মানুষ। বাহরিন, কাতার এবং কুয়েতের মতো দেশগুলো ইরানি মিসাইল আর ড্রোন হামলার মুখে পড়েছে। বাহরিনে মার্কিন নৌসেনার 5th ফ্লিট কিংবা 5ম নৌবহর, তাদের সদর দপ্তরের কাছে বিস্ফোরণের শব্দ শোনা গেছে। সংযুক্ত আরব আমিরশাহী বা ইউএইর পরিস্থিতি খুব একটা ভালো নয়। ইরান অভিযোগ করেছে যে আমেরিকা দুবাইয়ের কাছে ঘাঁটি ব্যবহার করে হামলা চালিয়েছে, যদিও আমিরশাহী এই দাবি সরাসরি নাকচ করে দিয়েছে। কিন্তু ভয়ের কথা হলো, ইরান এখন সরাসরি দুবাইয়ের 3টি বড় বন্দর খালি করার হুমকি দিয়েছে। মধ্যপ্রাচ্য এখন যেন একটা তাসের ঘর, একটা দেশ ভাঙলে বাকিগুলো ভেঙে পড়ছে। আয়াতুল্লাহ খামেনির জায়গায় এখন তার ছেলে মোজতাবা খামেনির নাম শোনা যাচ্ছে। তিনি এখন সুপ্রিম লিডার। অনেকে বলছেন মোজতাবাও নাকি নিখোঁজ বা মৃত। ইরানের নেতৃত্ব এখন সম্পূর্ণ দিশেহারা, আর ঠিক এই সুযোগটাই নিতে চাইছেন ডোনাল্ড ট্রাম্প। তিনি ইরানের সাধারণ মানুষকে ডাক দিয়েছেন বিদ্রোহ করার জন্য। ট্রাম্পের লক্ষ্য রেজিম চেঞ্জ, কিন্তু ইতিহাস বলছে বলপ্রয়োগ করে শাসন বদলালে জন্ম নেয় চরম অরাজকতা। আফগানিস্তান বা ইরাকের কথা ভাবুন।
ইরান কি পরবর্তী আফগানিস্তান হতে চলেছে, নাকি ইরানের জনতা নিজেরাই নিজেদের ভাগ্য লিখবে? নেতানিয়াহু তার শেষ বক্তৃতায় বলেছিলেন, আমরা মধ্যপ্রাচ্যের মানচিত্র বদলে দিচ্ছি, উই আর চেঞ্জিং দ্য ম্যাপ অফ দ্য মিডল ইস্ট। আজ সেই মানচিত্র রক্তের কালিতে লেখা হচ্ছে। আমরা কি তবে এক নতুন মধ্যপ্রাচ্য দেখতে চলেছি? ডোনাল্ড ট্রাম্প এবং মার্কিন সেন্ট্রাল কমান্ড সেন্টকম এখন খোলাখুলি বলছে যে তাদের মূল লক্ষ্য হলো রেজিম চেঞ্জ বা ইরানের শাসন ব্যবস্থা পাল্টে দেওয়া। তারা ইরানের সাধারণ মানুষকে ডাক দিয়েছেন এই সুযোগে বিদ্রোহ করার জন্য। নেতানিয়াহু নিজেও তার বার্তায় বলেছেন যে তিনি ইরানকে ভাগ করতে চান না, বরং ইরানকে আয়াতোল্লাদের হাত থেকে মুক্ত করতে চান। কিন্তু প্রশ্ন হলো, আয়াতোল্লাহ খামেনির পর কে? তার ছেলে মোজতাবা খামেনি কি কোনো হদিশ পাওয়া যাচ্ছে, নাকি ইরান এখন সরাসরি গৃহযুদ্ধের দিকে এগোচ্ছে? আমেরিকা আর ইসরায়েল দাবি করছে যে তারা ইরানের নিউক্লিয়ার ক্ষমতা ধ্বংস করে দিয়েছে, কিন্তু আইআরজিসি এখন বলছে তারা দীর্ঘ লড়াইয়ের জন্য প্রস্তুত। এখানেই প্রশ্ন, যদি নেতানিয়াহুকে তারা সত্যি বলে উই উইল হান্ট ইউ ডাউন, ধাওয়া করে মারব, সত্যি কি তারা সেটা মিন করছে, নাকি এই যুদ্ধ এখন প্রতিহিংসার লড়াই হয়ে উঠেছে? একটা ছোট্ট বিরতি লেডিজ এন্ড জেন্টলম্যান, তারপর ফিরছি। বিরতির পর এই প্রসঙ্গেই থাকবো। নেতানিয়াহুর ভবিষ্যৎ, এই যুদ্ধের ভবিষ্যৎ, আমার আপনার এই গোটা পৃথিবীর ভবিষ্যৎ। লেটস টেক আ কুইক ব্রেক লেডিজ এন্ড জেন্টলম্যান, উইল সি ইউ অন দ্য আদার সাইড অফ দ্য বিগ স্টোরি। ফিরে এলাম বিরতির পর। যদি ইরান সত্যি হরমুজ প্রণালী বন্ধ করে দেয়, যেমন তারা করে দিয়েছে, এবং এই বন্ধ প্রণালী যদি আরও বেশি দিন চলে, যা দিয়ে বিশ্বের 1/3 তেলের ব্যবসা হয়, তবে বিশ্ব অর্থনীতি কিন্তু ভেঙে পড়বে। সেইটা ভেঙে পড়তে সময় লাগবে না। আমরা এখন এক চরম সন্ধিক্ষণে দাঁড়িয়ে, যেখানে প্রতিটি দিন ইতিহাসের পাতা উল্টে যাচ্ছে। 2026-এর এই যুদ্ধ আমাদের শিখিয়ে দিচ্ছে যে কোনো দেশই আজ আর একা নয়। তেহরানের আকাশে যে ধোঁয়া উঠেছে তার আঁচ লাগছে কলকাতার বাজারে। নেতানিয়াহু বেঁচে আছে কিনা তার ওপর নির্ভর করছে গ্লোবাল স্টক মার্কেট। কিন্তু একটা কথা নিশ্চিত, এই যুদ্ধের পর পৃথিবী আর আগের মতো থাকবে না। হয় ইরান এক নতুন গণতান্ত্রিক দেশ হিসেবে আত্মপ্রকাশ করবে, না হয় এই আগুনেই পুড়ে ছাই হয়ে যাবে কয়েক দশকের সভ্যতা। ভারত তার স্বার্থ রক্ষা করবেই, কিন্তু মানবতার স্বার্থে এই যুদ্ধ এখনই থামা দরকার। আমরা নজর রাখব প্রতিটা খবরের উপর, কিন্তু আমরা আরো কঠোরভাবে, আরো কঠিনভাবে নজর রাখব, আরো কঠিনভাবে নজর রাখব আমাদের বিশ্বের ওপর, প্রতিটা দেশের পলিসির ওপর। ডু ইউ ওয়ান্ট আ নিউক্লিয়ার হলোকাস্ট? আপনি কি চান এই বিশ্ব একটা নিউক্লিয়ার যুদ্ধে ডুবে যাক? তেহরানের আকাশে যে কালো বৃষ্টি হচ্ছে, তেল বৃষ্টি, সেই বৃষ্টি বাকি দেশের আকাশেও কি আপনি চান? না। কয়েকজন প্রতিহিংসা পরায়ণ মানুষের স্বার্থের জন্য গোটা বিশ্ব অচল অবস্থায় কিংবা রণক্ষেত্রে পরিণত হতে পারে না। স্টপ দিস ওয়ার ইমিডিয়েটলি। এই যুদ্ধ থামুক, ডিপ্লোমেসিতে কথা হোক ব্যাক চ্যানেলসে টেবিলে বসে শান্তি নিয়ে। এই ডোনাল্ড ট্রাম্পই তো বলছিলেন তিনি নাকি নোবেল শান্তি পুরস্কার চান, তিনি নাকি বোর্ড অফ পিস করবেন, তিনি নাকি কত কিছু করছেন। কোথায় সেই বোর্ড অফ পিস? কোথায়? যে দেশ মানব সভ্যতায় একমাত্র দেশ যারা অন্য একটি দেশের ওপর নিউক্লিয়ার বোমা ফাটিয়েছিল, লক্ষ লক্ষ মানুষকে খুন করেছিল, কয়েক প্রজন্মকে বিকলাঙ্গ এবং পঙ্গু করেছিল, সেই দেশের কোন নৈতিক অধিকার আছে অন্যান্য দেশকে উপদেশ দেওয়ার? ইরান ছাড়ুন, ভারত যখন নিউক্লিয়ার অ্যাসপিরেশনস নিয়েছিল তখন কারা ভারতের পথ রুখেছিল? কেন বলা হয় যে হোমি ভাবার কিলার ইজ দ্য গডড্যাম CIA? Why does this narrative exist? Does America really have the upper hand? আমেরিকা কি সত্যি দাদাগিরি করছে? ভারতের নিউক্লিয়ার অ্যাসপিরেশনে সবচেয়ে বড় কাঁটা ছিল আমেরিকা অ্যান্ড CIA। হোমি ভাবার মৃত্যুর সবচেয়ে বড় প্রশ্নবোধক চিহ্নের নাম CIA।
ইজ ইট টাইম দ্যাট আমেরিকা আন্ডারস্ট্যান্ডস এই দাদাগিরি আর চলবে না, একটু শান্তি আসুক বিশ্বে, যুদ্ধ নয়, শান্তি আসুক। আমেরিকার জনতা বলছে তারাও শান্তি চায়, শুধু ডোনাল্ড ট্রাম্প শুনতে পাচ্ছে না। কি অদ্ভুত, তাই না? এখানেই শেষ করছি। ভালো থাকবেন, ভালো রাখবেন। জয় হিন্দ।